নৌকার ভোটাররা কেন্দ্রে যাবে কিনা, ফলাফল নির্ধারণে আওয়ামী লীগের ভোটাররা কতটা ফ্যাক্টর, ওর যত ঘনিয়ে আসছে বিএনপি ও জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা কোথায় কোথাও সংঘাতের দিকে যাচ্ছে। আমি পুরনো বিপরীতে আওয়ামী লীগের ভোটারদের মন জয়ও দলের বিএনপি বা জামায়াতের মতো দলের শীর্ষ নেতারা পর্যাপ্ত মানে বক্তৃতা দিচ্ছেন নানা ধরনের। আপনি কি মনে করেন মাসকাত ভাই যে আওয়ামী লীগের ভোট টানার, আমি আওয়ামী লীগের প্রসঙ্গে এটা বলতেছিলাম যে এনসিপি ভাঙা যাওয়াতে, নতুন একটা দল তৈরি হওয়াতে, আবার একটা নতুন অ্যালায়েন্স তৈরি হয়েছে, মাহফুজ সাহেব একটা দল করতে চাইতেছেন, এতে সবাই মিলে আওয়ামী লীগ খুশি হচ্ছে। আবার আওয়ামী লীগের ভোটগুলি চাওয়ার জন্য জামাত বিএনপির যে কথা আপনি নিশ্চয়ই সব খেয়াল করেন, তারপর আপনাকে দু একটা স্মরণ করে দিন, আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দেন, দায় দায়িত্ব আমাদের। জামাতের স্থানীয় নেতা একজন বলেছেন 14 গ্রামে জামাতের প্রার্থী সমাবেশে আওয়ামী লীগ নেতার বক্তব্য, আওয়ামী লীগ নেতা বক্তব্য দিয়েছেন, সেখানে জামাতের খোদ শীর্ষ নেতাদের দ্বিতীয় শীর্ষ নেতা অর্থাৎ জামাতে নায়েবে আমির উপস্থিত ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আপনি একটু যদি বলেন যে আওয়ামী লীগ আর বিএনপি ওরা ভাগ করে নেবে, বিএনপি আর জামাত ওরা ভাগ করে নেবে আওয়ামী লীগের কিছু ভোট, আর কিছু লোক যারা অনেক জেদি তারা না ভোট দিতে হয়। এই প্রসঙ্গে যদি আপনি একটু বলতেন, ডক্টর জাবিনের সাথে যে বিষয়টা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, যে উনাকে উদ্ধৃত করছি লাস্ট লাইন, বাকিদের মানুষের ঘৃণা কামাইতে যুগের পর যুগ লাগছে, এরা 1.5 বছর ওই পর্যায়ে চলে গেছে। এটার সাথে আপনি একমত কিনা? 1.5 বছরে এটার ব্যাপারে আমি একমত। বিএনপি এবং জামাত দুজনেই চেষ্টা করবে যে আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়ে তাদেরকে তাদের ভোটগুলো নিতে। বিএনপি, তারপরে জামাত এবং আওয়ামী লীগ, এই ধরনের যে রাজনৈতিক দলগুলো, এদের ছোটখাটো যে কর্মীরা তারা মারা যায়, তারা ক্রসফায়ারে পড়ে, তারা কারাগারে যায়, কিন্তু বড় বড় নেতাদের মধ্যে কিন্তু এক ধরনের বেআইতন্ত্র আছে, এরকম ঠিক করা আছে, আমি যদি কারাগারে যাই তুমি আমার বিজনেস দেখবে, আবার আমি যদি বিদেশে পালাই তুমি আমার বিজনেস দেখবে। সুতরাং ওদের মধ্যে একটা অন্তঃসম্পর্ক আছে, এবং যেটা কিনা তৃণমূল পর্যন্ত বিস্তৃত, আত্মীয়তার সম্পর্ক, ব্যবসার সম্পর্ক। ডক্টর জাবিন, আপনার কাছে একই জিনিস মনে হয় কিনা যেটা মাসকাত ভাইয়ের মনে হচ্ছে, যেহেতু জুলাই আন্দোলন, বিপ্লব, গণ অভ্যুত্থান, সেগুলি নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্বের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় আসছে সেই সরকারকে আমরা বেশি সমালোচনা করছি। কেন আমি আপনাকে এই প্রশ্ন করছি? আপনি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে আপনি কনভিন্সিং যে আপনি নির্বাচন সুষ্ঠু হবে, আপনি সরকার ও নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পারছেন না, এই নির্বাচন ঘিরে নিরাপত্তা লেভেল প্লেইং ফিল্ডও আপনার কাছে ভালো মনে হচ্ছে না। অন্য সব কিছু যদি আমি বাদ দেই, নির্বাচনের প্রসঙ্গও যদি আমি বলি, এই সরকারের প্রতি মাসকাত ভাইয়ের যেরকম আস্থা, সেই আস্থা আপনার কেন নাই বা আছে কিনা? আর আরেকটা জিনিস, আমি আরেকটা মতামত একটু পড়তে চাই। ওয়ার আর ইউ E9P, উনি বলছেন দিন দিন আপনি কি খারাপ সাংবাদিক হয়ে যাচ্ছেন নাকি? আপনি মনে হয় গণতন্ত্র চান, খিলাফত চান না। ঠিক আছে, এটা ডক্টর জাবিন আপনি যদি বল। মাসকাত ভাই আমার অনেক পছন্দের একজন মানুষ, এবং ওনার পর্যালোচনা বা ওনার মতো জ্ঞান দিয়ে আমি হয়তো দেখি না, কিন্তু আমি যতটুকু দেখেছি গত 1.5 বছরে আমার এই নির্বাচন কমিশন, আমি যেটা বলছিলাম, আসলে আমার আস্থা নাই। এবং এই অন্তর্বর্তী সরকারের সমালোচনা যতটুকু করি সেটা প্রাপ্য, এমন না যে আমরা খুব বাড়ায়, আমি অন্তত বাড়ায় বলি না, যতটুকু করছে তার থেকেও মনে হয় অনেক কম, এবং অনেক পরে গিয়ে আমি সম্ভবত সমালোচনা শুরু করেছি। কারণ এই নির্বাচন কমিশনের নিয়োগ, এবং সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো, যে এই নির্বাচন কমিশনের আপনার জবাবদিহিতা নাই। আমরা এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে, এতগুলো মানুষের জীবনের পরে আমরা যে নির্বাচনটা পেতে যাচ্ছি, নিঃসন্দেহে আমরা যেরকম অনুষ্ঠানের আগে বা শুরুতে বলছিলাম যে এবার নির্বাচনটা খুবই কম্পিটিটিভ এবং খুবই প্রাণবন্ত, অনেক মানুষ এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, সব ঠিক আছে, আসলেই এই নির্বাচনটা প্রাণবন্ত হতে যাচ্ছে। কিন্তু নির্বাচনটা ইসি কতটুকু সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে, এবং এই সরকার বিশেষ করে 2টা ভোট আছে এবার কিন্তু স্পেশাল একটা মুহূর্ত বা সময়, তারা এটাকে কিভাবে ম্যানেজ করবে? তারা কিন্তু এরকম সিমটম, কনভিন্সিং সিমটম কিন্তু দেখায় নাই। শেরপুরে যে ঘটনাটা হলো, এই ঘটনায় এক পক্ষ দায় দিয়ে কিন্তু সেই ওসি ইউনোকে প্রত্যাহার করলো প্রশাসন। তাহলে সামান্য একটা সভাতে যদি চেয়ারে মারামারি লেগে একজন নিহত হন, সেক্ষেত্রে পুরো নির্বাচনটা, বিশেষ করে 17 বছরের পরে যে নির্বাচন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে যে কেউ ক্ষমতায় জিততে চাইবে ভোটে, তো তারা সেই ভোট কেন্দ্রগুলো কিভাবে সামলাবে, ভোটারদেরকে কিভাবে সামলাবে, সময়টা কিভাবে
সামাল দিবে, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা, এটার জন্য জাবিন, বাংলাদেশে যে সময় ইলেকশনটা এরকম একতরফা ইলেকশন না হয়েছে, মানে 2014 সালে তো 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, 2018 সালে আমরা একটা অন্যরকম নির্বাচন দেখছি যেখানে মধ্যে রাতের ভোট দিনের ভোট আমরা যাই বলি, ঘটনা যেটা হয়েছে 35,000 আওয়ামী লীগের বিপক্ষে যারা 35,000 ভোটের পোলিং এজেন্ট ছিল তাদেরকে আসলে 32,000 বা 33,000-এর বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছিল। 2024 সালের ইলেকশন আমি নিজেই ওখানে আবারও উপস্থিত থেকে দেখেছি যে আসলে এটার ভোটের ব্যাপারে কোনো উৎসাহ ছিল না, সেটা একটা অন্য জিনিস। কিন্তু এর আগের নির্বাচনগুলিতে আমরা কিন্তু নির্বাচনকালে সহিংসতা যেরকম দেখেছি, এবারেও কি আপনি একই রকম সহিংসতা দেখছেন, নাকি যেই আতশকাচের কথা মাসকাত ভাই বলতেছিলেন যে আমরা এই সরকারকে সমালোচনা করার জন্য খুব মুখিয়ে আছি, কিছু হইলেই দোষ ধরার জন্য তালে আছি, সেটা করতেছি? না, খুব বেশি আমার মনে হয় না যে মানে বাড়ায় তাদের সমালোচনা করা হচ্ছে সরকারের। আমার মতে যে যতটুকু দেখা যাচ্ছে, যতটুকু ব্যর্থতা দেখা যাচ্ছে, ততটুকু সমালোচনাই হচ্ছে। আপনি এই হাদির মৃত্যুকে যখন নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার যখন বিচ্ছিন্ন ঘটনা বলে, আপনি কিন্তু সেখান থেকে তাদের একটা মনোভাব বুঝতে পারেন। আর এটা এইবারের সরকারের উপর কিন্তু, যদিও বলে অনেক ভাগ সরকারের ভিতরে, কিন্তু দুইটা বড় দলেরই কিন্তু প্রভাব আছে এবং কন্ট্রোল করছে। এটা একদম অনেকটা প্রকাশ্যে বের হয়ে যায়। যখন যে দিকটা ভারী হয়, প্রভাবের মাত্রা ভারী হয়, তখন ওই ঘটনা বা ওই প্রসঙ্গটা ওই দিকে। ভাই, আপনি না ভোটের পক্ষে যারা বলছেন তাদেরকে বলছেন গণভোটের নায়ের পক্ষে হচ্ছে ভারতীয় জোট। আপনি এইটা বলে এক ধরনের ট্যাগিং করছেন কিনা? আমি আপনার ফেসবুকের পাতা থেকে পড়ছি, আপনি লিখছেন, কোট করছি মাসকাত ভাইকে, ভারতের ডক্ট্রিন হচ্ছে ভারতের অভ্যন্তরের সংখ্যালঘুদের যেমন দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে, একইভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে যাবে তা নিয়ন্ত্রণ করে তা এখনকার সংখ্যাগরিষ্ঠ মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা। অর্থাৎ ভারতে চাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠদের শাসন, আর বাংলাদেশে চাচ্ছে সংখ্যালঘুদের শাসন। এই হচ্ছে ভারতীয় ডক্ট্রিন, এটা আপনি বলতে চাইছেন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে এই ব্যাপারটা আসলে একটা হিন্দু মুসলমান বিরোধের মধ্যে দিয়ে যাচ্ছে, ট্যাগিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমরা আরো দেখছি ভারতের কোনো অসুবিধা কিন্তু নাই মাসকাত ভাই, আফগানিস্তানের তালেবান সরকারের সাথে অতি ভালোবাসা, অতি আমি কি বলবো যে সবচেয়ে ভালো সম্পর্ক তালেবান সরকারের এখন ভারতের, বা একমাত্র ভালো সম্পর্ক এখন ভারতের। তো সেই ক্ষেত্রে আপনার এই বলাটা ট্যাগিং হচ্ছে কিনা, এই বলাটা আসলে হিন্দু মুসলমান ওই বা মুসলমান হিন্দু ওইটাকে উস্কানো হচ্ছে কিনা মাসকাত ভাই? এইভাবেই যখন গণভোটটা এলো তখন তার মানে ভারতের সুস্পষ্ট অবস্থান ছিল ওই না ভোটের পক্ষে, এবং তার আমরা কিছু প্রতিধ্বনি বাংলাদেশের কিছু মিডিয়ার মধ্যে পেয়েছি। এবং বিশেষ করে আওয়ামী লীগকে তো আমরা দেখেইছি যে এই ব্যাপারে মানে সবাই যাতে না ভোট দেয়, যাতে এই সংস্কার না হয় এবং কোনোভাবে যেন ওই সংবিধানটির সংস্কারের প্রশ্নটি না ওঠে, এই ব্যাপারগুলোতে তারা কথা বলতে থাকে। আপনি কার কথা বলছেন? ভারতীয় মিডিয়ার কথা? যারা একটা ভারতের ডক্ট্রিন বলতে কি ভারতীয় মিডিয়াকে আপনি বুঝাচ্ছেন? ভারতীয় মিডিয়া এবং ভারত, এবং আপনি বলতেছেন বাংলাদেশের কথা। কিন্তু আমি কিন্তু উল্টোটা দেখি। আমি দেখি জামায়াতে ইসলামী, এনসিপি তো হ্যার ভোট পক্ষে বলছেনই, বিএনপিও প্রকাশ্যে বলছে হ্যার বিপক্ষে বলা ছাড়া কিছু বলার নাই এখানে। এবং আমি এই পর্যন্ত একজনকেও দেখি নাই গণভোটে না ভোট দেন, সেটা বাংলাদেশের মিডিয়াতে যারা আমাদেরকে মিডিয়া ব্যক্তিত্ব বলি, আমরা বলি, কেউ এটা বলছেন। কিন্তু আপনি কাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলতে? ভারতীয় মিডিয়া তো সামথিং এলস, আওয়ামী লীগ তো আলাদা জিনিসই। আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। যারাই দেখা যাচ্ছে যে নানান রকম যুক্তিতর্ক নিয়ে আসার চেষ্টা করছেন, এবং আমার কাছে মনে হয়েছে যে ক্রমাগতভাবে হয় কি একটা প্রোপাগান্ডাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় যেভাবে। তো আমরা 17 মাসে লক্ষ্য করেছি যে প্রোপাগান্ডাটা ম্যানুফ্যাকচার করা হয় হচ্ছে ওই ইন্ডিয়ার গদি মিডিয়াতে, মানে যেগুলো মোদি সংশ্লিষ্ট মিডিয়া, আর তারপর ওগুলোকে সাবস্ট্যান্সিয়েট করার চেষ্টা বা ওগুলোর সম্মতি উৎপাদনের চেষ্টাটা বাংলাদেশের অভ্যন্তর থেকে। আমি দুইটা জিনিস শুধু আপনাকে স্মরণ করে দিতে চাই। একটা জিনিস হচ্ছে যে বেগম জিয়া ইন্ডিয়াতে যে ধরনের সংবর্ধনা পেয়েছেন, জিয়াউর রহমান প্রয়াত রাষ্ট্রপতি, উনি ইন্ডিয়াতে যে ধরনের সংবর্ধনা পেয়েছেন সেটি কাউকে, মানে সেই লেভেলের সংবর্ধনা এখন পর্যন্ত কাউকে টাচ করতে আমি দেখি নাই। বেগম জিয়ার সাথেই শুধু না, গোলাম আজম জামাত ইসলামীর যে সাবেক আমির, তার ছেলে ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন। আমরা দেখেছি যে বর্তমান আমির ইন্ডিয়ার সাথে বৈঠক করেছেন, সেই কথাও আবার বলেন নাই।
এখন প্রগতিশীলতার পরে আবার স্বীকার করেছেন যে বলেছেন যে আমাকে ওরা বলতে মানা করছিল, বলতে মানা না করলে, আমারে কোনো কিছু বলতে মানা না করলে এটা আমি করব যদি আমার এটা পছন্দ না হয়। এখন প্রগতিশীলতার সার্টিফিকেট শুধু আওয়ামী লীগের আছে, জামায়াতের নাই, বিএনপির নাই, এটা আপনি কি করে বুঝলেন মাসকাত ভাই? ওদেরও তো থাকতে পারে। ওদের প্রগতিশীলতার সার্টিফিকেট যে নাই সেটা আপনার আমাকে জিজ্ঞেস করতে হবে? আপনি তো জানেনই যে মানে এখানে বাংলাদেশে ধরেই নেওয়া হয় যে শোকরানা মেহফিলে গেলেও আওয়ামী লীগ প্রগতিশীল, আপনার ইলেকশন ক্যাম্পেইন মাথায় টুপি পরে করলেও আওয়ামী লীগ থেকে যায় প্রগতিশীল। জানেন যে প্রগতিশীলতার এই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং কিভাবে হয় আর কি। সুতরাং আমার মনে হয় যে এই আলোচনা আমার আপনাকে কনভিন্স করার কিছু নাই। এই যে ধরুন এই প্রসঙ্গটা আসার আগে, পরের প্রসঙ্গটা আসার আগে আপনি যদি এইটা একটু বলে নিতেন যে গতবার আমাদের দর্শকরা বলছেন যে এটা আপনি বলেন নাই, যে আনিস আলমগীরের প্রসঙ্গে আপনার অবস্থানটা কি, যে সাংবাদিক আনিস আলমগীরের কি আসলে সন্ত্রাস বিরোধী মামলায় তার গ্রেফতার হওয়াটা ঠিক আছে, তার জামিন না হওয়াটা ঠিক আছে, এটা আপনি কি মনে করছেন? আমার কাছে আমি মনে করি যে আনিস আলমগীর তার ভিন্ন মত প্রকাশ করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করার অধিকার প্রত্যেক মানুষেরই রয়েছে, এবং তাকে এভাবে যে গ্রেফতার করে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, তাহলে সেই কারণগুলো আমাদের সামনে উন্মুক্ত করা হোক। এটা যদি ধরুন মানে ভিন্ন মত দমনের মতো একটা দৃষ্টান্ত হয়, সেটা অবশ্যই খুব খারাপ একটা দৃষ্টান্ত হয়ে রইবে। এবং আনিস আলমগীর তো একজন সিনিয়র সাংবাদিক, তিনি এভাবে হেনস্থার শিকার হতে পারেন বলে আমার মনে হয় না। এবং হঠাৎ আনিস আলমগীরের বিরুদ্ধে এত যে অভিযোগ চলে আসলো এবং সেটা সোশ্যাল মিডিয়া এবং টক শোতে তার সক্রিয়তার প্রেক্ষিতে আসলো, এবং খুব ডাকসাইটে নেতার সঙ্গে টক শোতে তর্কের পরে দেখা গেছে যে এরকম একটি ডোমিনো এফেক্ট এলো। সবকিছু মিলে আমি আসলে খুবই মানে এই ব্যাপারটি নিয়ে দুশ্চিন্তায় আছি যে আনিস আলমগীর কোনো অন্যায়ের শিকার হচ্ছেন কিনা, এবং হলে তাকে কিভাবে সেখান থেকে মুক্ত করা যায়। মাসুদ ভাই, আমাদের আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আপনি যেহেতু আপনি সরকারে কেউ না হলেও আপনি যেহেতু বলছেন যে সরকারকে আপনি আসলে মানে অন্য সরকারের থেকে একটু প্লাস মার্ক দিতে চান, সেজন্য অনেকে প্রশ্ন করছেন যে দীপক দাস যে যে ভদ্রলোককে পুড়িয়ে মারা হলো, তার পরিবার আসলে কি পেল, মানে এবং তার কি দোষ ছিল আসলে, মানে বাংলা নাম হওয়া ছাড়া আর কি? দীপক দাস তো তাকে যারা পুড়িয়ে মেরেছে তাদের তো বোধহয় সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, তারা বিচারের মুখোমুখি হয়েছে। কোনো সাহায্য সহযোগিতা তার পরিবারকে সাহায্য সহযোগিতা সরকারের প্রতি আমি আবেদন জানাচ্ছি তাকে সাহায্য সহযোগিতা করার জন্য। এবং এমনকি সে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো সেটারও প্রথম দায়িত্ব হচ্ছে ওই গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের তার পরিবারকে সাহায্য সহযোগিতা করা, এবং এরপর সরকারেরও এটা দায়িত্ব। এ ব্যাপারে আমার আবেদন রইল। না, আমার মনে হয় যে এই যে তিনজন যে এরকম আসলে তো এই এদের তাসনুবাদেরই উচিত ছিল সরকার গঠন করা, কিন্তু ওদের বয়স কম হবার কারণে ওরা শুধু 2-3 জন প্রতিনিধি দিয়ে বাকিটা ওই পুরনো ধ্যান ধারণার হাতে ছেড়ে দেওয়াতেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারি না। যাই হোক, পাস্ট ইজ পাস্ট। এখন কথা হচ্ছে যে এই ছেলে মেয়েগুলো ধরুন ওই শাপলা কলিটা, মানে এদের কিন্তু সংসদে যেতে হবে। এই যে সংস্কারের কথা আমরা বলছি, এটা রাজপথে বা সেমিনারে বলে হবে না। সংসদে 5 জন হোক, 6 জন হোক, 7 জন হোক, এই ইউথ থাকতে হবে। তো তারা কিন্তু যে অল্প সময় ধরে দলটা তৈরি করেছে, তাতে তাদের যে সাংগঠনিক ভিত্তি তৈরি হয়নি। সাধারণ মানুষ কোথায় কিভাবে থাকে তাদের থাকতেই হবে, কারণ আপনি স্নেহ করেন বইলা আলাদা কিছু তো দেখি না। আমি স্নেহ করি বলে না। আপনি যদি একটা ইনস্টিটিউশনের মধ্যে না থাকেন, আপনি সারা জীবন তো বিপ্লবী থেকে যেতে পারেন। ওকে, বা আপনি ধরেন আপনার মার্কারটা একটা কাস্তে মার্কা বা মশাল মার্কার মতন হয়ে গেল যে হ্যাঁ আপনি 300 সিটে দেন, তারপরে আপনি এসে সেমিনার করেন, তাহলে তো হবে না। সুতরাং আমি মনে করি যে এইটা কখনোই একটা আদর্শিক জোট না। এই ছেলে মেয়েরা কখনোই তারা তাদের যে সময়, সেই সময়ের ছেলে মেয়েরা সবাই মধ্যপন্থীরই হয়, এরা লিবারেলই হয়। আপনি এই জেনারেশনের মধ্যে ওইরকম কট্টরপন্থা চাইলেও আরোপ করতে পারবেন না। বিএনপি জামাতের সঙ্গে থেকেছে দেখেন, কিন্তু তারা কিন্তু জামাত হয়ে যায়নি। এবং এখন তাদের যে এই যে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে এই দম্পতির যে কোলাহল আপনি দেখছেন বিএনপি এবং জামাতে, ভবিষ্যতে কখনো দেখবেন যে ওইরকম সঙ্গে জামাতেরও কোলাহল। এটা তো হইতে